নমস্কার। 26,000 চাকরি বাতিল নিয়ে আমি এর আগে দুটো নিউজ চ্যানেলে বলেছিলাম যে 100% 26,000 চাকরি বাতিল হচ্ছেই হচ্ছে, 100%। আমার কথা অনেকে বিশ্বাস করেনি। যাই হোক, এই 26,000 চাকরি বাঁচাতে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নবান্নে একটা বৈঠক করেছে এবং এদের কিভাবে চাকরি বাঁচানো যায় একটা বিরাট পদক্ষেপ নিয়েছে। প্রথমে তিনি বিচারককে দোষারোপ করেছে যে এর আগে ডিওয়াই চন্দ্রচূড় ছিলেন, তিনি এই অর্ডারের ওপরে স্টে অর্ডার দিয়েছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যা রায় দিয়েছিল সেই রায়ের ওপরে স্টে অর্ডার দিয়েছিল। কিন্তু এই বিচারপতি অর্থাৎ সঞ্জীব খান্না আসার পর তিনি কিন্তু পুরো চাকরি বাতিল করে দিয়েছে, অর্থাৎ বিচারকের ওপর তিনি প্রশ্ন ছুড়ে ফেলেছেন। অর্থাৎ দুজন বিচারক দুজন রায় দিয়েছে, সম্ভবত বিচারকের বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে পারে, এমনটা যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। চাকরি বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী কি কি পদক্ষেপ নিচ্ছে, কিভাবে চাকরি বাঁচবে তার একটা লিখিত কপি, অর্থাৎ আমার কাছে রয়েছে টোটাল 41 পাতার জাজমেন্ট। আমি কোনো ভিডিও করছিলাম না, আমার কাছে জাজমেন্ট না আসলে আমি কিছু বলি না। 41 পাতার জাজমেন্ট আমার কাছে রয়েছে, পুরো জাজমেন্টটা আমি পড়েছি এবং চাকরি বাঁচাতে মুখ্যমন্ত্রী কি কি পদক্ষেপ নিচ্ছে, কেন চাকরি বাতিল হয়েছে, যদি এই পদক্ষেপ নেওয়ার পর তবুও যদি চাকরি বাতিলের রায় বহাল থাকে তাহলে 3 মাসের মধ্যে যে পরীক্ষা নেবে সেই পরীক্ষায় কারা কারা বসতে পারবে, অর্থাৎ সেই পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবে। মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে শুধুমাত্র 25,753 জন, অর্থাৎ যাদের চাকরি গেছে তারাই শুধুমাত্র পরীক্ষায় বসতে পারবে, এইটা কিন্তু একবার ভেবেছিলেন। কিন্তু পুরো জাজমেন্টটা যখন মুখ্যমন্ত্রী ভালোভাবে পড়েছে বা তার আইনজীবী যারা পড়েছে, মুখ্যমন্ত্রীকে বুঝিয়েছেন যে না, শুধুমাত্র এই 25,753 জন নয়, এসএসসি 2016 সালে অর্থাৎ সেই সময় যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ যারা যারা পরীক্ষা দিয়েছিলেন, সে ফেল করুক বা পাস করুক বা চাকরি পাক বা না পাক, সেই সমস্ত প্রার্থী কিন্তু এই যে নতুন পরীক্ষা হবে এসএসসি পরীক্ষা 3 মাসের মধ্যে, এই পরীক্ষায় তারাই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবে। বিষয়টা বুঝতে পেরেছেন? 2016 সালের যে নোটিফিকেশন ছিল এসএসসি, সেই সময় যারা পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ পরীক্ষায় পাস করুক বা না করুক বা চাকরি পাক বা না পাক, সেই সমস্ত পরীক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সবাই পারবে না, সবাই পারবে না। এইটা হচ্ছে পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত। আমি ক্লারিফিকেশন করে দিলাম, ক্লিয়ার হয়েছে বিষয়টা। যদি কোনো প্রশ্ন থাকে এসএসসি সম্পর্কে, চাকরি সম্পর্কে, 100% আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দেব। আমার আইনজীবী রয়েছে, সুপ্রিম কোর্টের আইনজীবী রয়েছে, কলকাতা হাইকোর্টের আইনজীবী রয়েছে, বিরোধী আইনজীবী রয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষক রয়েছে। যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। দেখুন, আরেকটা বড় প্রশ্ন, দেখুন জাজমেন্টে উল্লেখ আছে যে এই তদন্ত চলতে থাকবে। তার মানে কি, রিভিউ পিটিশন যদি করা হয় তাহলে কি এই জাজমেন্টের ওপরে কি স্টে অর্ডার আসতে পারে যে না, যোগ্যদের চাকরি থেকে যাবে, অযোগ্যদের চাকরি চলে যাবে? তাহলে কেন আবার এই মামলাটি চলতে থাকবে, অর্থাৎ ইনভেস্টিগেশন কেন চলতে থাকবে? তার ব্যাখ্যা হিসাবে আমি বলছি, দেখুন ইনভেস্টিগেশন এই কারণে চলতে থাকবে, যারা অযোগ্য, যারা চুরি করে চাকরি পেয়েছে, ওয়েমার্কশিট জালিয়াতি হোক বা ঘুষ দিয়ে বা র্যাঙ্ক জ্যাম করে, তাদেরকে কিন্তু চিহ্নিতকরণ করতে হবে। অর্থাৎ তাদেরকে চিহ্নিত করে কারা কারা রয়েছে, তাদের নাম, রোল নাম্বার, বাবার নাম, তাদের সংখ্যা এবং তাদের সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু জমা করতে হবে। এবং এই 3 মাসের মধ্যে যে পরীক্ষা হবে, তারা যাতে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে সেই জন্য কিন্তু এই তদন্ত চলতে থাকবে, এমনটা রায় দিয়েছে বিচারক, অর্থাৎ সিজিআই সঞ্জীব খান্না এবং সঞ্জয় কাপুর। দুটো বিচারক ছিল, সঞ্জয় কাপুর এবং সঞ্জীব খান্না। অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা যাতে আর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে। কারণ এসএসসি পরীক্ষায় তারা যদি অংশগ্রহণ করে তাহলে রাজ্য সরকার বা নেতা মন্ত্রী বা শিক্ষামন্ত্রী চাইবে যে তাদের কাছ থেকে তো আমি টাকা নিয়েছি, তাদেরকে আবার পাস করিয়ে আমি চাকরি দিয়ে দিই।
এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য এখনো তদন্ত চলতে থাকবে, এমনটা কিন্তু জাজমেন্ট দিয়েছে। যারা ইলিগাল ভাবে চাকরি পেয়েছে, 5,000, 7,000, 10,000 হোক, 12,000 হোক, 14,000 হোক, যারা ইলিগাল ভাবে চাকরি পেয়েছে 12% সুদ সহ বেতন ফেরত দিতে হবে। চাকরি বাঁচাতে মুখ্যমন্ত্রী কি কি পদক্ষেপ নিচ্ছে আমি ডিটেলসে বলছি, কিন্তু সুদ সহ যে বেতন ফেরতের কথা বলেছে, আমি একটা হিসেব করেছি। নবম দশম শ্রেণীর ক্ষেত্রে যদি সুদ সহ বেতন ফেরত দিতে হয় ভুয়ো চাকরি প্রার্থীদের, অর্থাৎ অযোগ্য চাকরি প্রার্থীদের, তাহলে আজকের তারিখ পর্যন্ত মিনিমাম স্যালারি হিসেব জোড়ে আমি এই অঙ্কটা করেছি। মিনিমাম স্যালারি নবম দশম শ্রেণীর ক্ষেত্রে যারা চাকরি করছে সেই সমস্ত ভুয়ো শিক্ষক, ইলিগাল শিক্ষক, অযোগ্য শিক্ষকদের ফেরত দিতে হবে 24 লক্ষ টাকা। আমি মিনিমাম স্যালারিটা ধরেছি, একেবারে প্রাথমিক পর্যায়ের স্যালারি। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকাকে দিতে হবে, অর্থাৎ যারা ইলিগাল ভাবে চাকরি পেয়েছে 26 লক্ষ টাকা ফেরত দিতে হবে। তার সঙ্গে জেল জাইং এন্ড চাকরি পিসিং ফৌজদারি মামলা, বুঝতে পারছেন, সব থেকে বড় মামলা। এসএসসি গ্রুপ সি এর ক্ষেত্রে 16 লক্ষ টাকা ফেরত দিতে হবে। এসএসসি গ্রুপ ডি এর ক্ষেত্রে 11 লক্ষ টাকা বেতন ফেরত দিতে হবে। একেবারে প্রাথমিক পর্যায়ের যে স্যালারি রয়েছে, বেতন বেড়েছে, আমি বেতনের হিসেবটা করে নিই। প্রাথমিক পর্যায়ে মিনিমাম যেটা স্যালারি ছিল সেই স্যালারির আমি হিসেব একটা অঙ্ক কষেছি, এবং 24 লক্ষ, 26 লক্ষ, 16 লক্ষ, 11 লক্ষ টাকা সুদ সহ বেতন ফেরত দিতে হবে। এই অঙ্কটা আপাতত পেয়েছি, এর থেকে আরো অনেকটা বাড়বে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নিতে চলেছে, চাকরি বাঁচাতে মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তার আগে বলি চাকরি কেন বাতিল হলো। চাকরি এই কারণে বাতিল হলো যে সিজিআই চেয়েছিলেন কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকা আমাদেরকে দিন। রাজ্য সরকার খানিকটা তালিকা দিয়েছে, কমিশন কিছুটা তালিকা দিয়েছে, বোর্ড আলাদা তালিকা দিয়েছে, এবং সিবিআই ভিন্ন তালিকা দিয়েছে। কমিশন যেটা তালিকা দিচ্ছে, সিবিআই যেটা তালিকা দিচ্ছে, বলছে সিবিআই কোনো তালিকা দেয়নি। সিবিআই শুধু বলে, দেখুন তার আগে একটা কথা বলি, যখন 2025 সাল আসে তার শুরুতেই, অর্থাৎ জানুয়ারি মাসের শুরুতেই একজন জ্যোতিষী বলেছিলেন যে সুপ্রিম কোর্ট, ভবিষ্যৎবাণী থাকে না, সেই জ্যোতিষী বলেছিলেন যে সুপ্রিম কোর্ট ভুল রায় দেবে, অর্থাৎ কিছু কিছু রায় দেবে, এমন একটা রায় দেবে সুপ্রিম কোর্ট যেটা আংশিক ভুল রায় দেবে এবং অনেকে বিপর্যস্ত হতে পারে। ঠিক সেই জ্যোতিষীর কথা আমার মনে পড়ে গেল, এবং আমি এই কথাটা আরেকটা নিউজ চ্যানেল রয়েছে বাংলায় গর্জন, এবং আরও আমার কয়েকটা নিউজ চ্যানেল রয়েছে, আমি বিভিন্ন মিডিয়ায় কাজ করি, আমি বারবার বলছিলাম যে 100% চাকরি বাতিল হবেই হবে। কেন বলেছিলাম যোগ্যদের চাকরি বাতিল হবে 100%? কেন বলেছিলাম যে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে অযোগ্যদের তালিকা দিচ্ছে না, দিচ্ছে ওই 3,000 4,000, কমিশন বলছে আলাদা, এসএসসি বলছে আলাদা, বোর্ড বলছে আলাদা, সিবিআই বলছে আলাদা। দেখুন সিবিআই এর কাজ নয় কারা যোগ্য কারা অযোগ্য, সিবিআই এর কাজ নয়। সিবিআই এর কাজ হচ্ছে কিভাবে চাকরি চুরি হয়েছে, কারা কারা ইলিগাল করেছে, কারা কারা দুর্নীতি করেছে, সেই দুর্নীতি বাজদের ধরেছে সিবিআই, কিন্তু কারা যোগ্য সিবিআই সেই তালিকা দেয়নি, আমি বারবার বলছি। এবং এই যে 41 পাতার জাজমেন্ট, 41 পাতার মধ্যে 19 নম্বর পাতার 5 নম্বর একটা পেরা রয়েছে, সেখানে দেখবে যে সিবিআই ডিড নট ফাইন্ড স্ক্যান্ড ইরর ইমেজ অফ ওএমআর শিট ইন দ্য সার্ভার অফ এসএসসি, অর্থাৎ সিবিআই কোনো কপি খুঁজে পায়নি। 41টি পাতা রয়েছে জাজমেন্টের, 19 নম্বর পাতার 5 নম্বর পয়েন্টে দেখবেন এটা উল্লেখ রয়েছে যে সিবিআই কোনো স্ক্যান কপি বা মিরর কপি বা কোনো ইমেজ কিছুই পায়নি। আমি পুরো জাজমেন্টটা পড়লাম। তো যাই হোক, বেশি কথা বলে সময় নষ্ট করব না। কেন চাকরি বাতিল? কারণ যোগ্য অযোগ্যের তালিকা দিতে পারেনি এসএসসি, রাজ্য সরকার, বোর্ড, কমিশন। যে তালিকা দিয়েছে একেবারে ভুলভাল তালিকা, কারো তালিকার সঙ্গে, অর্থাৎ অঙ্কের যে হিসাব রয়েছে কারো হিসাবের সঙ্গে কারো হিসাবের মিল নেই।
রাজ্য সরকার দোষারোপ করছে বিজেপিকে এবং সিপিআইএমকে, এবং মুখ্যমন্ত্রী দোষারোপ করছে, রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রী দোষারোপ করছে বিচারককে, অর্থাৎ চিফ জাস্টিসকে, সঞ্জীব খান্নাকে। বলছে ডিওয়াই চন্দ্রচূড় ভালো ছিল, এর আগে পুরো রায়ের ওপর স্টে অর্ডার দিয়েছে, কিন্তু এই যে সঞ্জীব খান্না এসছে, যে এই পুরো চাকরি বাতিল করে দিয়েছে। অর্থাৎ একটা বিচারপতি রায় দিচ্ছে স্টে অর্ডার, আর একটা বিচারপতি রায় দিচ্ছে যে চাকরি বাতিল। তাহলে কি বিচারপতির মধ্যে কোনো খুঁত বা কোনো গন্ডগোল রয়েছে, এমনটা কিন্তু সন্দেহ করেছে সোশ্যাল মিডিয়ায়, মেন স্ট্রিম মিডিয়ায় বলেছে, আপনারা দেখে নেবেন। কিন্তু রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী এই মুহূর্তে চাকরি বাঁচানোর জন্য কি পদক্ষেপ নিচ্ছে? দুটো বড় পদক্ষেপ। যেটা টাইপ হচ্ছে, যেটা আমি পেয়েছি, একটা কপি আমি পেয়েছি, ওখানে প্রথম দোষারোপ করা হয়েছে সিজিআইকে, অর্থাৎ সঞ্জীব খান্নাকে, যে প্রথমেই এই রায়ের ওপর স্টে অর্ডার দিয়েছে, তাহলে দ্বিতীয়বার কেন এই রায়ের বিরুদ্ধে গেছে? অর্থাৎ স্টে অর্ডার দিয়েছে ডিওয়াই চন্দ্রচূড়, কিন্তু সঞ্জীব খান্না কেন পুরো চাকরি বাতিল করলো? তাহলে কি রং দেখে বা অন্য কোনো রাজনীতির প্ল্যাটফর্ম দেখে এখানে রায় দেওয়া হচ্ছে? অর্থাৎ বিচারকের ওপর প্রশ্ন ছুড়ে ফেলবে। প্রথম যেটা টাইপ হয়েছে, এবং দ্বিতীয় অ্যাপিল হচ্ছে, অর্থাৎ রিভিউ পিটিশন করবে তারা, রাজ্য সরকার এবং সমস্ত চাকরিহারা প্রার্থীরা রিভিউ পিটিশন করবে। রিভিউ পিটিশনে উল্লেখ থাকবে যে আমরা যোগ্য থাকা সত্ত্বেও আমাদের কেন চাকরি বাতিল হচ্ছে, এই ধরনের যুক্তি থাকছে রিভিউ পিটিশনে। এবং আরেকটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, যে 7ই এপ্রিল, আমার কাছে টোটাল তালিকা রয়েছে, 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতায় সমস্ত চাকরি প্রার্থীদেরকে নিয়ে, যাদের চাকরি গেছে, যারা যোগ্য, যারা অযোগ্য, সবাইকে নিয়ে শিক্ষামন্ত্রী থাকবে, মুখ্যমন্ত্রী থাকবে, রাজ্য সরকারের বিভিন্ন আইনজীবী থাকবে, উচ্চপদস্থ আধিকারিক থাকবে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি থাকবে, কপিল সিব্বল থাকবে, এবং আরও আইনজীবী থাকবে। একটা গুপ্ত মিটিং করবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই হচ্ছে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী পরবর্তী পদক্ষেপ। কিছু বলার থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। 41 পাতার জাজমেন্ট এখানে আমি ঢুকিয়ে নিয়েছি। আশা করি এই, যদিও রিভিউ পিটিশন করে, তবুও আমার মনে হচ্ছে না যে এই রিভিউ পিটিশনে কোনো সুফল হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।